আচ্ছা, যেহেতু এটা একবারে কমন টপিক, আমরা আজকে করব 2D করব। 2Dর জিওমেট্রি পোর্শনটা করছি না, আমরা মেনসুরেশন পোর্শনটা করছি, কারণ এই পোর্শনটাই আছে এরিয়া বের করব। 2Dতে আমরা যেগুলো সিলেবাসে আছে সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল আছে। ট্রায়াঙ্গেলের আগে হচ্ছে কি তোমার কোয়াড্রিলেটারাল, যে কোনো একটা চতুর্ভুজ। চতুর্ভুজ যেরকম ধরনের হতে পারে। চতুর্ভুজের পরে হচ্ছে কি তোমাদের ত্রিভুজ। বৃত্ত আমরা করে নিয়েছি, সার্কেল আমরা করে নিয়েছি। আর হচ্ছে গিয়ে এগুলো সব 2Dর মধ্যে পড়ছে। চতুর্ভুজ পড়ছে, সার্কেল পড়ছে, আর তোমার ত্রিভুজ পড়ছে। তো আজকে আমরা চতুর্ভুজ দিয়ে শুরু করব। একটা ক্লাসে মোটামুটি, দুটো ক্লাসে মোটামুটি হয়ে যাবে, কিন্তু ডিটেলসে পড়লে টাইম লাগবে। মোটামুটি ধরে নাও 8টা থেকে 9টা ক্লাস। ত্রিভুজ পড়াতে মোটামুটি 1 মাস লেগে যাবে। যদি শুধু ত্রিভুজ পড়া যায় তাহলে 1 মাস পুরো লেগে যাবে। কিন্তু আমরা ওরকম ভাবে করবো না, যেটুকু দরকার এখন আপাতত সেটুকুই করবো। তারপরে যখন তোমাদের লেভেল হাই হয়ে যাবে তখন আমরা আস্তে আস্তে পড়তে শুরু করবো। তো আমরা যদি বলি চতুর্ভুজ কাকে বলে, তাহলে আমি লিখছি না, ঠিক আছে? চতুর্ভুজ কাকে বলে, তাহলে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলবো। সেটা যেরকমই হতে পারে। 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলবো। তাহলে এবিসিডি হয়ে গেল একটা চতুর্ভুজ। আচ্ছা, এই চতুর্ভুজের এবিসিডি চতুর্ভুজের যদি আমি এরিয়া বের করি, এবিসিডি চতুর্ভুজের মধ্যে যদি আমি এরিয়া বের করি, তাহলে এরিয়া কি করে বের করবো বাবা? হয় আমাকে একটা ডায়াগোনাল নিতে হবে। একটা কর্ণ নিলাম, এই হচ্ছে একটা কর্ণ নিলাম। কর্ণ নিয়ে এখান থেকে একটা হাইট টানলাম, আর সি থেকে একটা হাইট টানলাম, সি থেকে একটা হাইট টানলাম। ধরে নাও এটা হচ্ছে H1 এবং এটা হচ্ছে H2। তাহলে উপরের ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করে নিতে পারবো। একটা জিনিস মনে রাখো, যে ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, এবিডি ত্রিভুজ যদি আমি নিই, তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি। ভূমি মানে কত হয়ে গেল? বিডি। বিডি হচ্ছে কমন, আর বিডি হচ্ছে কমন বাহু। কারণ আমরা যদি যখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবো তখনও বিডি আসবে। তাহলে হাফ ইন্টু ভূমি, উচ্চতা কত হয়ে গেল? H1। আবার এই দিক থেকে যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, তাহলে এই ত্রিভুজটা হচ্ছে গিয়ে তোমার সিবিডি নিয়ে নাও, সিবিডি। তাহলে এখানে হাফ, ভূমি মানে কি হয়ে গেল? বিডি। আর উচ্চতা হয়ে গেল কত এখানে? H2। তাহলে এই দুটো ত্রিভুজকে যদি আমরা জুড়ে দিই, এই যে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল, একটা হচ্ছে এ বিডি, একটা হচ্ছে এ বিডি, আর একটা ত্রিভুজ হচ্ছে গিয়ে তোমার সিবিডি। তাহলে সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাব? আমাদের যে চতুর্ভুজটা ছিল সেই চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি? তাহলে হাফ ইন্টু বিডি ইন্টু H1, তার সাথে আমরা হাফ ইন্টু বিডি ইন্টু H2। তাহলে এখানে কি পেয়ে গেলাম? হাফ যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? বিডি কমন চলে আসছে, H1 প্লাস H2। তাহলে হাইট দেওয়া থাকলে আমরা কি করতে পারবো? যে কোনো ত্রিভুজের আমরা, সরি, যে কোনো চতুর্ভুজের আমরা কি বের করতে পারবো? ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমাকে হাইট দেওয়া থাকতে কিন্তু হবে। বেশ, তাহলে চতুর্ভুজ থেকে চতুর্ভুজকে আবার যদি আমরা ভাঙি, আমি বলে দিচ্ছি একবার। আহ, চতুর্ভুজ কত ধরনের চতুর্ভুজ হতে পারে। এর মধ্যে একটা পোর্শন যেখান থেকে তোমাদের এএনএম জিএনএম এর কোশ্চেন আসতে পারে, অথবা যেটা মানে সব পরীক্ষায়, যে সব পরীক্ষাতেই কোশ্চেন আসে এই পোর্শন থেকে। একটা হচ্ছে কি তোমার আয়তক্ষেত্র, আর একটা হচ্ছে কি তোমার বর্গক্ষেত্র। এটা হচ্ছে কমন পোর্শন। আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র থেকে কিন্তু কোশ্চেন আসবে। বেশ, আয়তক্ষেত্র সম্পর্কে আগে বলে নিই। একটা বললে অল্টারনেট আরেকটা হয়েই যায়। তাহলে আয়তক্ষেত্র সম্পর্কে আগে বলে নিচ্ছি। দেখো, যে আয়তক্ষেত্র যদি আমরা বলি রে, আয়তক্ষেত্রকে ইংরেজিতে কি বলে গো? রেক্ট্যাঙ্গেল। হ্যাঁ, রেক্টাঙ্গেল। এটা হচ্ছে স্কোয়ার। তাহলে কত কিছু বলা যাবে। একটা আয়তক্ষেত্র আমি অঙ্কন করছি, তোমরা তার সাথে সাথে লিখে নাও। এই জিনিসগুলো বলছি সেগুলো লিখে নাও। তাহলে এবিসিডি হয়ে গেল একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কাকে বলে বলো তো? বলতে পারবে? অপোজিট বাহুগুলি সমান হয়। ঠিক। আর
90 ডিগ্রি হবে। প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে। দেখুন। চলো এবার দেখা যাক তোমরা কি কি জিনিস জানো। তাহলে এই কোণগুলো তোমরা বললে এই কোণগুলো প্রত্যেকটা 90 ডিগ্রি হবে। বেশ, এটা আমিও মেনে নিলাম। তাহলে সবগুলো 90 ডিগ্রি হয়ে গেল। আমি এবার কি করলাম, ডায়াগোনাল টেনে দিলাম। একটা হচ্ছে কি তোমার এসি, এই হচ্ছে গিয়ে একটা ডায়াগোনাল, আর একটা হচ্ছে গিয়ে বিডি। আচ্ছা, এই কোণটা কি 90 ডিগ্রি হবে? এই কোণটা কর্ণ, দুটো কর্ণ যদি টানা যায় তাহলে সেক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই কোণটা কি 90 ডিগ্রি হয়? হবে না। হ্যাঁ, এই কোণটা 90 ডিগ্রি হবে না। বেশ। আচ্ছা, আমরা এই যে অ্যাঙ্গেল গুলো নিয়েছি, এই যে আমরা ডায়াগ্রাম গুলো টেনেছি, তাহলে সঙ্গে সঙ্গে এইদিকে একটা কোণ উৎপন্ন হয়েছে এবং এইদিকে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণগুলো কি সমান হয়? এই কোণগুলো, এই কোণগুলো, একটা কোণ তুমি যদি আলফা নাও, একটা কোণ যদি বিটা নাও, এটা আমাকে খেয়াল রাখতে হবে যে আলফা নট ইকুয়াল টু বিটা। আলফা নট ইকুয়াল টু বিটা। আচ্ছা, আমি লেন্থ এল বললাম, তাহলে এটাও এল হবে। এটা বি বললাম, এটাও বি হবে। তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি কি আসছে সবগুলো পরপর লিখে নিই। এবির সাথে সিডি সমান, এটা এল হয়, যেটা তোমরা জানো। তবে একবার লিখে নিচ্ছি, বিসির সাথে এডি সমান, এবং এটা আমি ধরে নিলাম তোমার বি। তোমরা যেটা বললে 2 নম্বর, যে অ্যাঙ্গেল গুলো সবগুলো কি হবে, 90 ডিগ্রি হবে। ত্রিকোণ সমান ত্রিকোণ, এটা আমরা জানি। বেশ, এটা 90 ডিগ্রি হবে। 3 নম্বর হচ্ছে ডায়াগোনাল, যেটাকে আমরা কর্ণ বলছি। এই কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণ মানে দুটো আছে, একটা হচ্ছে এসি, একটা হচ্ছে বিডি। এই কর্ণের দৈর্ঘ্য যদি আমরা বের করি তাহলে কি হয়ে যাবে, আমরা যে কোনো একটা সমকোণী ত্রিভুজকে লক্ষ্য করব। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোণটা 90 ডিগ্রি তার বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি, তার মানে এটা অতিভুজের কাজ করছে। তার মানে এসি হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ আমরা কি জানি, যে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে বি স্কোয়ার। লম্বকে যদি আমি বিসিটাকে যদি আমি লম্ব নিয়ে নিই, তাহলে এবিটা কি হয়ে যাবে, ভূমি হয়ে যাবে, এল স্কোয়ার। তার মানে এসি সমান কত পেয়ে গেলাম, এসি সমান হচ্ছে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, দুটো কর্ণের দৈর্ঘ্য সমান, এবং এটা হচ্ছে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আর কোনো কিছু না, এটাকে আমরা বাংলাতে বলি দৈর্ঘ্য তার স্কোয়ার প্লাস প্রস্থ তার স্কোয়ার। এটাও তোমরা জানো, এটা তোমরা জানতে ছোটবেলায় করে থাকি। আচ্ছা, এখানে ডায়াগোনালটা লেখার পরে পরে এখানে আমরা একটা জিনিস লিখবো, যে আচ্ছা এটা হলো and bisect bisect each other। এটা মানে কি, এটা মানে হচ্ছে গিয়ে যে আমরা এখানে বলতে পারবো যে এও সমান কি হবে, ওসি, আর বিও সমান হয়ে যাবে ওডি। তাহলে ডায়াগ্রাম গুলো কি করবে, পরস্পরকে বাইসেক্ট করবে, মানে এও সমান ওসি হয়ে যাবে আর বিও সমান ওডি হয়ে যাবে। বেশ, এরপরে কি হতে পারে, আর কি কি জিনিস হবে, বাট নট অ্যাট 90 ডিগ্রি। কিন্তু 90 ডিগ্রিতে বাইসেক্ট করবে, যেখানে বাইসেক্ট করবে সেটা সমান হতে পারে কিন্তু অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস এর সাথে আমরা লিখে রাখবো, সেটা হচ্ছে গিয়ে সংক্ষেপে লিখে দিলাম যে আলফা নট ইজ ইকুয়াল টু বিটা। আচ্ছা, এখানে মানে ভার্টেক্স, এই যে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, সি, ডি, এগুলোকে আমরা ভার্টেক্স অ্যাঙ্গেল বলবো। ভার্টেক্স অ্যাঙ্গেল, ভার্টেক্স অ্যাঙ্গেল হচ্ছে এ, বি, শীর্ষকোণ সিডি। এই শীর্ষকোণগুলো কিন্তু কোনো সময় সেম হবে না। ডায়াগন দ্বারা উৎপন্ন যে শীর্ষকোণ, সেই শীর্ষকোণগুলো কিন্তু সেম হবে না। মানে এটা যদি এই কোণটা যদি একটা কোণ হয়, তাহলে ডায়াগনটা কিন্তু কোনো সময় এটাকে কি করবে না, সমান দুই ভাগে ভাগ করবে না। বেশ, এর সাথে সাথে আর কি লেখা যায়, আচ্ছা এখানে যে ছোট ছোট ত্রিভুজগুলো উৎপন্ন হয়েছে, এখানে দেখো অনেকগুলো ছোট ছোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস লিখে নাও, এটা হচ্ছে গিয়ে প্রথম পয়েন্ট গুলো যে আমি জানি না, 5 নম্বর ধরলাম এটা, যে আমরা যদি পেরিমিটার বের করি, পেরিমিটার পরিসীমা যেটা বলে,
পরিসীমা যদি আমরা বের করি তাহলে এটা আমরা জানি, পরিসীমা মানে সীমানাগুলোকে বের করি। তাহলে যতগুলো এল এবং বি আছে সবগুলোকে যোগ করে দেবো। তাহলে এখানে 2l আসবে প্লাস 2b আসবে, মানে কি পেয়ে গেলাম 2 কমন এলে l প্লাস b, এটাও তোমাদের জানা। মানে কি হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 6 নম্বর আমরা যদি বলি তাহলে কি বলবো, এরিয়া। এরিয়া কি হবে, যেহেতু দুটো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, আমরা এখানে বলতে পারবো যে দুটো সমকোণী ত্রিভুজ কোনটা, একটা হচ্ছে ত্রিভুজ, এখানে আমি বললাম এটা হচ্ছে এবিসি, ভালো করে লক্ষ্য করো। আর একটা হচ্ছে ত্রিভুজ কোনটা, এডিসি। দুটো সমকোণী ত্রিভুজ আছে, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে এল এবং উচ্চতা মানে কি পি। আবার এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি, তো এটা একবারে একবারে আমি এখানে বের করতে যাচ্ছি, একবারে বলে দাও দরকার নেই, একবারে বলে দাও। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তোমরা জানো, এটা মুখস্থ করে নিতে হবে, কিছু কিছু জিনিস স্টেপ মুখস্থ করে নিতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 7 নম্বর কি লিখবো, এখানে যতগুলো ত্রিভুজ উৎপন্ন হয়েছে কোনটা, একটা হচ্ছে এবিসি ত্রিভুজ, বিসিডি ত্রিভুজ, তারপরে হচ্ছে সিডিএ ত্রিভুজ, তারপরে হচ্ছে ডিএবি ত্রিভুজ। সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান হবে, এবং সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ অফ এবিসিডি। এবিসিডি মানে কি, আয়তক্ষেত্র, এখানে হাফ অফ এবিসিডি মানে আয়তক্ষেত্র। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে গিয়ে যতগুলো ছোট ছোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ বি ও সি, ত্রিভুজ সি ও ডি এবং ত্রিভুজ এ ও ডি। যতগুলো ছোট ছোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে সবগুলোর ক্ষেত্রফল সমান, এবং সবগুলোর ক্ষেত্রফল কি হবে, ছোট ত্রিভুজগুলো মানে এই ত্রিভুজটা একটা, এই ছোট ত্রিভুজগুলোর ক্ষেত্রফল কি হবে, 1/4 হবে, কার 1/4 আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র মানে কোনটা, এটা হচ্ছে এবি সি, এবিসিডি আয়তক্ষেত্র। এবিসিডি আয়তক্ষেত্রে কি হবে তোমার, সেম হবে, 1/4 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, অর্ধেক বলছি 1/4 হয়ে যাবে। বেশ, এতগুলো হলো। আর একটা সূত্র আমরা মনে রাখবো আপাতত, আর একটা সূত্র সেটা হচ্ছে গিয়ে, যদি আমি একটা আয়তক্ষেত্র বানাই এবং এই আয়তক্ষেত্রের ভেতরে যদি কোনো একটা পয়েন্ট নিই, যে কোনো একটা পয়েন্ট নিলাম, এবং এই পয়েন্টটা ধরে নাও ও, এবিসিডি হচ্ছে যে তোমার আয়তক্ষেত্র এবিসিডি, এবং এই পয়েন্টটা হচ্ছে গিয়ে ও, ডি এর সাথে ওকে যুক্ত করো, এ এর সাথে ওকে যুক্ত করো, এ এর সাথে ওকে যুক্ত করো এবং বি এর সাথে ওকে যুক্ত করো। তাহলে এখানে আমরা যুক্ত করে যতগুলো রেখা পেলাম, এখান থেকে একটা জিনিস করা যাবে, সেটা হচ্ছে গিয়ে এ ও তার স্কয়ার, এটা একটু মনে রাখতে হবে, এ ও তার স্কয়ার প্লাস সি ও, প্রমাণ করা যায়, এ ও তার স্কয়ার প্লাস প্লাস 10 এর প্রমাণ এটা, এ ও তার স্কয়ার প্লাস সি ও তার স্কয়ার সমান হচ্ছে বি ও তার স্কয়ার, ডি ও তার স্কয়ার। এই যে রেখাগুলো পেয়েছি, এ থেকে ও এর যেটা দূরত্ব তার স্কয়ার, ও থেকে সি এর যেটা দূরত্ব তার স্কয়ারের যোগফল, বি থেকে ও এর যেটা ডিস্টেন্স তার স্কয়ার, এবং ডি থেকে ও এর যেটা ডিস্টেন্স তার স্কয়ারের যোগফলের সাথে কি হবে, সমান হবে। এখান থেকে কিন্তু ডিরেক্টলি এরকম কোশ্চেন আসে, তোমাকে তিনটে সাইড দিয়ে দিবে, ধরুন এটা 3, এটা 4, এটা 2 দিয়ে দিল, তাহলে এটা কত হবে। তাই এরকম করে কিন্তু কোশ্চেন দিয়ে দেয়, আমরা যখন করবো তখন বুঝতে পারবে। আচ্ছা, তাহলে তোমাদের আয়তক্ষেত্র সম্পর্কে মোটামুটি সবগুলো যতগুলো কনসেপ্ট ছিল সবগুলো কিন্তু হয়ে গেল। একই রকম ভাবে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রেও করব। আচ্ছা, কয়েকটা আগে কোশ্চেনে চলে আসি, দেখি কি বলেছে question। আচ্ছা, প্রথম কোশ্চেনই তোমার বর্গক্ষেত্র দিয়ে দিয়েছে, তো বর্গক্ষেত্র যখন দিয়েছে তাহলে বর্গক্ষেত্র সম্পর্কে একটু জেনে নাও।
চলো মোটামুটি তোমরা বর্গক্ষেত্রও জানো, ঠিক আছে, একবার ডিরেক্টলি কোশ্চেনেই আসছে। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় গো, জানা আছে? হ্যাঁ, 22 তোমাদের জানা আছে এগুলো। অতএব আমি আর যাচ্ছি না, ডিরেক্টলি কোশ্চেন পড়ার চেষ্টা করো যদি পারো। বেশ, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 12 √2, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? কর্ণের দৈর্ঘ্য সূত্র কি হয় বর্গক্ষেত্রে? বর্গক্ষেত্রের কর্ণের সূত্র জানো? এটা যদি একটা বর্গক্ষেত্র হয় যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, এ এ এ এ, বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়? কর্ণগুলোর দৈর্ঘ্য সমান এবং কর্ণগুলো কি হচ্ছে তোমার বাইসেক্ট করছে, বাইসেক্ট করবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য যে কোনো একটা কর্ণের নিয়ম, সেটা হচ্ছে এবিসিডি একটা বর্গক্ষেত্রের ধরন, এবিসিডি। তাহলে এই কর্ণ যদি এসি হয়, এসি সমান কি হয়ে যাবে? বিডি। একই রকম ভাবে দৈর্ঘ্য স্কয়ার, যেটা আয়তক্ষেত্রের সূত্র ছিল সেটাই, দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার, কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ এখানে দুটোই সেম, মানে এ স্কয়ার প্লাস কি হচ্ছে এ স্কয়ার। তাহলে কি হয়ে গেল? 2a²। 2a² মানে কত হয়ে গেল? a√2। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে কি হচ্ছে? বাহু ইন্টু রুট, বাহু ইন্টু রুট। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা কত পেয়ে গেলাম? বাহু ইন্টু রুট। বেশ, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যদি এটা হয়, তাহলে 1 নম্বর কোশ্চেন তোমরাই করতে পারবে যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে, ক্ষেত্রফল কত? তাহলে a√2। a√2 সমান হচ্ছে 12 √2, √2 কেটে গেল, a সমান কত পেয়ে গেলাম? 12। তাহলে a² সমান কত হয়ে গেল? 144। অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বোঝা গেছে? আচ্ছা, তুমি যদি বুঝতে পারো তাহলে পরের কোশ্চেনটা করো দেখি। ক্লাস 9 এর বইয়ের কোশ্চেন, কিন্তু কোশ্চেন কিছু কোশ্চেন সহজ আছে, কিছু কোশ্চেন আবার বেশ সুন্দর সুন্দর কোশ্চেন আছে। আমি সেই জন্য একবারে বেস থেকে আমরা শুরু করছি যাতে সুবিধা হয়। আচ্ছা, কি বলেছে? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ইয়ন, বর্গক্ষেত্র ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এটু বর্গ একক। তাহলে ইয়ন অনুপাত এটু কত হবে? তাহলে এই হচ্ছে একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রে এটা হচ্ছে কর্ণ করে নাও, কর্ণের উপরে অঙ্কিত একটা বর্গক্ষেত্র, তাহলে এটা। তাহলে বলেছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং আগের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? a√2। তাহলে a1 মানে হচ্ছে প্রথম বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল কত? a²। a2 মানে দ্বিতীয় বর্গক্ষেত্র, দ্বিতীয় বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? দ্বিতীয় বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হয়? এই যে বর্গক্ষেত্র আগে প্রথমে যেটা ছিল তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে যেটা দ্বিতীয় বর্গক্ষেত্র আছে, এই যে হ্যাঁ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? a√2 হবে, a√2। তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি a² হয়, তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? a√2 তার স্কয়ার। তার মানে কত হয়ে গেল? a² ইন্টু 2। কারণ √2 তার স্কয়ার মানে কি হয়? এটা মানে হচ্ছে a√2 ইন্টু a√2 স্কয়ার, মানে তো তাই। এর সাথে a গুণ করলে কি হবে? a² হবে। আর √2 এর সাথে √2 গুণ করলে কত আসবে? 2 আসবে, তাহলে 2a²। তাহলে a1 অনুপাত a2 তোমাকে যদি বের করতে বলে, তুমি গুণ করতে পারবে। 1:2 কত হয়ে গেল? 2 হয়ে গেল, 1:2। পরের কোশ্চেনটা করো। হয়েছে? বোঝা গেছে? পরেরটা ট্রাই করো দেখি। 3 নম্বর, 6 মিটার চওড়া, 6 মিটার লম্বা, 4 মিটার চওড়া একটি আয়তকার জায়গা 2 ডেসিমি বর্গ টালি দিয়ে বাঁধতে হলে কত টালি লাগবে? তার মানে একটা বড় ঘর জায়গা যার ক্ষেত্রফল কত?
একটা বর্গাকার জায়গা আছে যার ক্ষেত্রফল হচ্ছে 6 × 4, মানে 6 মিটার লম্বা আর হচ্ছে 4 মিটার চওড়া। এবার 600 হবে। হ্যাঁ, 600 অ্যান্সার করা আছে না? আচ্ছা, এখানে যেটা বলেছে, যেটা টালি দেওয়া আছে সেটা হচ্ছে 2 ডেসিমি বর্গ। 2 ডেসিমি বর্গ টালি দিয়ে তোমাকে এই করতে হবে, মারতে হবে। মিটারগুলোকে ডেসিমিল করে হ্যাঁ, তাহলে নিচ্ছিলাম। মিটার গুলোকে তোমাকে কি করতে হবে, ডেসিমি করে নিতে হবে। আচ্ছা, এটা কি টালির এরিয়া বলা আছে? 2 ডেসিমিল তাহলে তো এরিয়ায় বলা আছে। যদি বর্গ না বলা থাকতো তাহলে এরিয়া, যদি আমাকে বলতো যে প্রত্যেকটা টালির দৈর্ঘ্য হচ্ছে গিয়ে তোমার দৈর্ঘ্য প্রস্থ সমস্ত কিছু, বা বর্গাকার টালি যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 সেমি, তাহলে সেটা আমি বলে নিতাম যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কিন্তু এখানে 2 ডেসিমি বর্গ যেহেতু বলা আছে, তার মানে এরিয়া বলে দিয়েছে টালিটা। তাহলে এরিয়া যদি বলে দেয় তাহলে এরিয়াতে তোমাকে ভাগ করতে হবে। 2 ডেসিমি, 1200 হবে। হ্যাঁ ডেসিমি তার স্কোয়ার, হ্যাঁ 1200 হবে। তাহলে মিটারকে ডেসিমিটার করে নাও, তাহলে 60 × 40 ডেসিমি তার স্কোয়ার 2 ডেসিমি তার স্কোয়ার। তাহলে ডেসিমি ডেসিমি কেটে গেল, 2 দিয়ে কাটলে 30, তার মানে কতগুলো টালি লাগবে, 1200টি। 1200টি হবে, এখানে অ্যান্সার ভুল করা আছে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো তো, পরের কোশ্চেনটা কি মনে হচ্ছে? সমান পরিসীমা বিশিষ্ট, সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার এবং আয়তাকার, পরিসীমা সেম, এটা উদাহরণ দিয়ে করি। পরিসীমা আমাকে কি বলে দিয়েছে, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা তোমাকে সেম বলে দিয়েছে। এটা একটা বর্গক্ষেত্র দেওয়া আছে। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলে দিচ্ছে, এস, ঠিক আছে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমাকে কিন্তু আর বলে দিয়েছে, কিন্তু এদের পরিসীমা সেম। তাহলে এরকম আমাকে দুটো বাহুর দৈর্ঘ্য বলো যার জন্য পরিসীমা সেম হয়ে যাবে। আমি এক কাজ করলাম, এখানে 10 নিয়ে নিলাম, তাহলে 10 নিলে হচ্ছে 5 নিয়ে নিলাম। চলো 5 নিয়ে নিচ্ছি, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 5। আর এখানে একটা 6 নিলাম, এটা হচ্ছে কি 4। কারণ আমাকে পরিসীমা সেম করতে হবে। তাহলে পরিসীমা সেম করতে গেলে আমি কি করলাম, এরকম একটা বর্গক্ষেত্র এবং এরকম একটা আমি কি করলাম, আয়তক্ষেত্র নিলাম যাদের পরিসীমা সেম। এবার আমি দেখব যে এদের ক্ষেত্রফল এর কি সম্পর্ক হচ্ছে। তাহলে এর যদি ক্ষেত্রফল বের করি আয়তক্ষেত্রে, তাহলে কি হয়ে যাবে, 6 × 4, মানে কত পেয়ে গেলাম, 24। আর বর্গক্ষেত্রে যদি নিই তাহলে কি হয়ে যাবে, এর সমান হচ্ছে 5 তার স্কয়ার, মানে কত, 25। তাহলে সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি এস এবং আর হয়, তাহলে কোনটা সত্য হবে গো? এস গ্রেটার দেন আর হচ্ছে না, বলো। বুঝতে পারলে না, পারলে না? আরেকবার বলে দাও তো। এখানে কি বলেছে দেখো, পরিসীমা সেম আছে। এটা অ্যান্সার মুখস্থ করে নিতে হবে, কারণ পরীক্ষাতে আসলে ভাবার কোনো অপশন নেই, একবার ডিরেক্ট অ্যান্সার মারবে। আমি তোমাকে মুখস্থ করে টেক্সটও বলে দিচ্ছি। সমান পরিসীমা বিশিষ্ট বলেছে, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা সেম হতে হবে। সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান। ও সরি 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 সরি, ক্ষেত্রফল সমান বলেছে। আচ্ছা, দুটো কোশ্চিন হয়, মানে একটা পরিসীমা সমান করে করে, আর একটা হচ্ছে, এটাই তো সমান হ্যাঁ, একটা বলেছে। ক্ষেত্রফল সমান করে বলে, একটা পরিসীমা সমান করে বলে। তাহলে আমি দুটো থেকে প্রথমে এই কোশ্চেনটা, প্রথমে 4 নম্বরটাই বলেছি, কি বলেছে, ক্ষেত্রফল সমান বলেছে। তো এটা হচ্ছে বর্গক্ষেত্র, এটা হচ্ছে তোমার আয়তক্ষেত্র। তাহলে প্রথমে আমাকে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিকই তো বলেছিলাম, ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর। এখানে নিয়েছিলাম 5, প্রত্যেকটা বাহু আমি নিয়েছিলাম 5। 5-এর পরিবর্তে অন্য কিছু নিলে হবে, তোমাকে তোমাকে কি করতে হবে, পরিসীমা সেম করতে হবে। এখানে 4 5 তাহলে কত হচ্ছে, 20। পরিসীমা কত, এর পরিসীমাতে দেখো 5 5 5 সবগুলো যোগ করলে কত হচ্ছে, 20 আসছে। পরিসীমা মানে সীমানাগুলো যোগ। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি পাবো, যদি পরিসীমাগুলো যদি নিই তাহলে কত হচ্ছে, আমাকে পরিসীমা সেম করতে হবে। তাহলে আমি কি করলাম, এখানে 6 নিলাম, আর এখানে কত নিলাম, 4 নিলাম।
এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8, দুটোর পরিসীমা এবার তুমি দেখে নাও সেম হচ্ছে। পরিসীমা মানে কি, সীমানা হলো যোগ, মানে 6 4 10, 6 4 10 মানে 20, আর এখানেও কত হচ্ছে 20 হচ্ছে, এখানেও পরিসীমা 20, এখানেও কত হচ্ছে 20। বলে দিই, এখানে পরিসীমা মানে কত হচ্ছে, পেরিমিটার মানে এখানে কত হচ্ছে 2, 6 প্লাস 4 মানে কত হয়ে গেল 20। আর এখানে কত হচ্ছে, এখানে পেরিমিটার মানে কত হচ্ছে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য মানে কত হয়ে গেল 20। তাহলে পরিসীমা সেম হলে যদি ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক, তাহলে এখানে এরিয়া বের করছি। তাহলে প্রথমটা যদি এরিয়া বের করি, এস মানে কত হচ্ছে বাহু স্কয়ার 25। দ্বিতীয়টা যদি আমি এরিয়া বের করি, তাহলে আর সমান কত হয়ে যাবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কত হয়ে গেল 24। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এবার বলো, এবার যদি আমরা বলি যে কোনটা তাহলে বেশি, এস গ্রেটার দ্যান কি হচ্ছে, আর হচ্ছে। তাহলে পরিসীমা সেম হলে ক্ষেত্রফল কি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি হবে। পরিসীমা যদি সেম হয়, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রে যদি পরিসীমা সেম হয়, তাহলে সেক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বেশি হয়। হ্যাঁ, বুঝতে পারলাম। বেশ, এবার আরেকটা কোশ্চেন এখানে দেওয়া নেই, আমি যদি এবার বলি, দাঁড়াও এখানে আমি বলি। আচ্ছা, অনেকের এরকম ডাউট হতে পারে, যেখানে 6 আর 4 নিয়েছে, অন্য কোনো কিছু নিলে হয় না, 6 আর 4 কেন নেবো? এবার আমার ইচ্ছে হলো যে অন্য কিছু নিয়ে দেখি যে সেম হচ্ছে কিনা। আমি এখানে 9 নিলাম, 1 নিলাম, এটা 1 হচ্ছে। বা তুমি 8 নিলে, 2 নিলে, যেটা নিবে। 8 নিলাম, 2 নিলাম, 8 নিলাম। তাহলে এখানেও ক্ষেত্রফল কি আসবে, 8 দিয়ে কত আসবে 16 আসবে, যেটা 25-এর থেকে কি হচ্ছে কম হচ্ছে। তাহলে তুমি যেরকম ভাবেই নাও না কেন, তোমার কি আসবে, আয়তক্ষেত্রে কি হয়ে যাবে, বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বেশি হবে যদি পরিসীমা সেম হয়। আচ্ছা, পরে ওটা বলে দিচ্ছি। তাহলে পরিসীমা সেম হলে, পরিসীমা সেম হলে এরিয়া অফ স্কয়ার, এরিয়া অফ স্কয়ার গ্রেটার দ্যান এরিয়া অফ রেক্টাঙ্গেল। এরিয়া অফ স্কয়ার ইকুয়ালস টু গ্রেটার দ্যান এরিয়া অফ রেক্টাঙ্গেল। এবার আমরা চলে এলাম ক্ষেত্রফল সেম করব। এরকম বললাম, চলো কোশ্চেন লেখার দরকার নেই, শুধু মনে রাখবো তাহলে হবে। যে বর্গক্ষেত্র আর হচ্ছে কি তোমার আয়তক্ষেত্র, এদের ক্ষেত্রফল সেম বলে দিয়েছে। তাহলে কন্ডিশন হচ্ছে কি, ক্ষেত্রফল সেম, ক্ষেত্রফল একই। তাহলে পরিসীমার সম্পর্ক বের করো। ক্ষেত্রফল একই, এর পরিসীমা হচ্ছে পি আর এর পরিসীমা হচ্ছে ধরে নাও আর। তাহলে পরিসীমার মধ্যে সম্পর্ক বের করবো, কিন্তু ক্ষেত্রফল একই বলে দিয়েছে। তাহলে চলো ক্ষেত্রফল একই, আমরা তাহলে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রে এবার ক্ষেত্রফলটা সেম করে নিই। তাহলে এর ক্ষেত্রফল আমি ধরে নিলাম, কত করবো সেটা হচ্ছে গিয়ে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 করে নিয়ে নাও। তাহলে এর ক্ষেত্রফল কত হয়ে যাবে, 4 4 16। আর এর একটা বাহুর দৈর্ঘ্য 8 নাও, আর একটা বাহুর দৈর্ঘ্য 3 নাও, 2 নিও। তাহলে এর ক্ষেত্রফল কত হয়ে গেল, 8 2 16। তাহলে দুজনের ক্ষেত্রফল কিন্তু সেম। তাহলে দুজনের ক্ষেত্রফল যদি সেম হয়, তাহলে এর পরিসীমা কত হচ্ছে 4 ইন্টু 4 মানে 16। এমনকি এর ক্ষেত্রফল এবং পরিসীমা দুটোই সেম হচ্ছে। আচ্ছা, এর ক্ষেত্রে কি হচ্ছে এবার দেখে নাও। এর ক্ষেত্রে যদি আমরা বলি, না এখানে তো দুটোই সেম হয়ে যাচ্ছে, চলো এখানে দুটোই সেম হয়ে যাবে, অন্য কিছু নেই। এরিয়া সেম করতে হবে, আমরা কি করলাম, 6 নিলাম। আমাদের 6 যদি নিই তাহলে কি হবে বলো, না আমাকে এরিয়া সেম করতে হবে। এরিয়া সেম করতে গেলে
তাহলে এর এরিয়া কত হয়ে গেল 36। তাহলে এখানে আমাকে কি করতে হবে, এরিয়া সেম, তাহলে একটা বাহু আমি 9 নিলাম আর একটা বাহু আমি 4 নিলাম, 9 এটা 4, এর এরিয়াও কত হয়ে গেল দেখে নাও এবার, 9 ইন্টু 4 মানে 36, আর এর এরিয়া কত হচ্ছে 6 স্কোয়ার মানে কত 36। বেশ, এর পেরিমিটার আমি বের করছি, তাহলে এর পেরিমিটার যদি আমি বের করি তাহলে কি হবে 6 ইন্টু 4 মানে 24, আর এর যদি আমি বের করি, আর যদি বের করি তাহলে আর সমান কত হচ্ছে দেখো 2 ইন্টু 9 প্লাস 4, 13 দিয়ে কত হচ্ছে 26। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে যদি ক্ষেত্রফল সেম হয়, ক্ষেত্রফল সেম হলে মানে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের যদি ক্ষেত্রফল সেম হয়, ক্ষেত্রফল সেম হলে কি হবে, পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল, perimeter of rectangle greater than perimeter of dash। তাহলে এটাকে আমি এবার শর্টে বলে দিচ্ছি, যদি পরিসীমা সেম হয়, ঠিক আছে, যদি পরিসীমা সেম হয় তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, একটু আগে বললাম যে পরিসীমা সেম হলে স্কোয়ারের এরিয়া কি হয়ে যাবে রেক্ট্যাঙ্গেলের এরিয়ার থেকে বেশি, বেশি অথবা সমান, কোনো জায়গায় সমান সাইনটাও দিয়ে দিতে পারে, কারণ কোন কোন কারণবশত এমন উদাহরণ তুলে যে এখানে সমান হয়ে গেল। আর যদি তোমার ক্ষেত্রফল সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার কি হয়ে যাবে, তোমার স্কোয়ারের পেরিমিটার থেকে বেশি হয়ে যাবে। এই দুটোকে একটু মুখস্থ করে রেখে দিতে হবে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ। বেশ, আচ্ছা এখানে 4টা কোশ্চেন হয়ে গেছে, আমার মনে হয় একটু বড় ক্ষেত্রটা বলে দিলে বেশি ভালো হবে, বড় ক্ষেত্রের ভেতরে অনেক কিছু আছে তো। চলো এখানে আমি একটা বড় ক্ষেত্র এখানে, এবং তোমরা কি কি জানো সেটা বলে দিবে। তাহলে এখানে হলো এবিসিডি একটা বড় ক্ষেত্র, এই বড় ক্ষেত্রের ক্ষেত্রে কি হয়ে যায়, প্রত্যেকটা কোণে এই কোণগুলো কি হবে 90 ডিগ্রি হয়ে যাবে, কিন্তু স্কোয়ার এবং বড় ক্ষেত্রের মধ্যে পার্থক্য কি ছিল, যে স্কোয়ারে বিপরীত বাহুগুলো সেম ছিল, এখানে বড় ক্ষেত্রের ক্ষেত্রে কি হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি তোমার সেম। তাহলে এখানেও সে একই রকম ভাবে হবে, অ্যাঙ্গেল এ বলো, বি বলো, সি বলো, ডি বলো, সবগুলো হচ্ছে গিয়ে কত 90 ডিগ্রি। 2 নম্বর যদি আমরা বলি তাহলে ডায়াগোনাল কি হয়ে যাবে, এসি আর বিডি, এই ডায়াগোনাল গুলো দৈর্ঘ্য কি হবে সেম হবে, এবং এটার মান কত হয় √2 হয়, ঠিক আছে, বাহু √2, এবং ডায়াগোনাল গুলো কি করে বাইসেক্ট করে, বাইসেক্ট ইচ আদার, বাইসেক্ট ইচ আদার এট 90 ডিগ্রিতে বাইসেক্ট করে। এখানে যেটা কোণ উৎপন্ন হবে সেটা কিন্তু 90 ডিগ্রি হবে, যেটা তোমার রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে হচ্ছিল না, আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, এখানে এটা 90 ডিগ্রি হবে। আচ্ছা এটা হয়ে গেল। আচ্ছা এখানে আরেকটা জিনিস লিখে রাখতে পারো যে ডায়াগোনাল বাইসেক্ট ভার্টেক্স অ্যাঙ্গেল, ভার্টেক্স অ্যাঙ্গেল, ভার্টেক্স অ্যাঙ্গেল কোনগুলো, অ্যাঙ্গেল এ বলো, অ্যাঙ্গেল বি বলো, সি বলো, ডি বলো। তাহলে ডায়াগোনাল যদি বাইসেক্ট করে ভার্টেক্স অ্যাঙ্গেল গুলোকে, তাহলে এই অ্যাঙ্গেল গুলোর মান কত করে হবে বলতো, ডায়াগোনাল যদি বাইসেক্ট করে ভার্টেক্স অ্যাঙ্গেল গুলো, তাহলে এই অ্যাঙ্গেল গুলোর মান কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে 45 ডিগ্রি হবে, এটাও কত হবে 45 ডিগ্রি হবে, ভার্টেক্স অ্যাঙ্গেল অ্যাট 45 ডিগ্রি, এই দিলাম, 3 নম্বর হয়ে যাবে।
তাহলে এটা একটা পার্থক্য পেলাম। 4 নম্বর যে আমরা যেটা পেয়েছি যে এবি সমান বিসি সিডি ডিএ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি কি ধরে নিলাম, এ ধরে নিলাম, তাহলে আমার পরের ক্যালকুলেশন গুলো করতে সুবিধা হবে এভাবে। 5 নম্বর পেরিমিটার মানে পরিসীমা, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, এরিয়া মানে ক্ষেত্রফল, বাহু স্কয়ার কি করে হয়, এই যে ক্ষেত্রফল আমরা যে পাচ্ছি ওই অ্যাঙ্গেল টেনে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ওই সূত্র দিয়ে আসবে এ স্কয়ার। বেশ, 6 নম্বর যদি বলি তাহলে এখানে দেখো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, বেশ কিছু ত্রিভুজ উৎপন্ন হয়েছে। বড় ত্রিভুজগুলোর মধ্যে যদি বলি তাহলে ত্রিভুজ এবিসি হবে, ত্রিভুজ বিসিডি হবে, ত্রিভুজ সিডিএ হবে, ত্রিভুজ ডিএবি হবে, এবং সবগুলোর ক্ষেত্রফল কি হবে, হাফ অফ এবিসিডি হবে, তার মানে হাফ অফ এ স্কয়ার। ছোট ত্রিভুজগুলো যদি নিই, ছোট ছোট মানে কি হচ্ছে এওবি ত্রিভুজ, মানে যদি অ্যাঙ্গেল ও হয়, সরি অ্যাঙ্গেল বলছি না, ওটাকে যদি আমরা সেন্টার ধরে নিই ও, ওই পয়েন্টে কাট করছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে ত্রিভুজ এওবি, ত্রিভুজ বিওসি, ত্রিভুজ সিও ডি আর ত্রিভুজ ডিওএ, সবগুলোর ক্ষেত্রফল কি হয়ে যাবে, 1/4 এবিসিডি হবে, তার মানে 1/4 এ স্কয়ার হবে। বেশ, আরো কিছু পয়েন্ট আছে যেটা আমাদের জানতে হবে, যেমন যেমন হচ্ছে গিয়ে 6 নম্বর এখানে বলে দিচ্ছে শুধু, 9 নম্বর 9 নম্বর এখানে বলে দিই, আমি একটা ছবি আগে এঁকে নিই, এই জিনিসটা তোমরা জানো কিনা বলবে। আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, যে বৃত্তটা এরকম ভাবে গেল, ছবি এত ভালো হবে না। আর একটা বৃত্ত নিলাম, সেটা ভিতর দিয়ে গেছে এরকম ভাবে। দুটো বৃত্ত হয়েছে, অন্য কালার দিয়ে একটু। তাহলে একটা বৃত্ত হচ্ছে কি এটা ভিতর দিয়ে কাপের মতো মোটামুটি করে হয়ে গেছে। আর একটা বৃত্ত আমি বাহির থেকে, মনে হচ্ছে রুটি তৈরি করে ফেলেছি আমি। বেশ, সেই দুটো আমি ছবি এঁকেছি খুব কষ্ট করে, ছবি মোটামুটি দেখার মতো না, কিন্তু বুঝে নাও যেটা সার্কেল আছে। তাহলে আমরা কি বের করবো এবার, সার্কাম রেডিয়াস বের করবো। খুব আছে এটা, সার্কাম রেডিয়াস, যেটাকে বলে পরিবৃত্ত। পরিবৃত্ত মানে আমরা যেটা করব সেটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ বের করব, পরিবৃত্তের ব্যাসার্ধ বের করব। তাহলে পরিবৃত্ত যেটা হচ্ছে বাইরের বাইরের দিক দিয়ে যে বৃত্তটা গেছে সেটা হচ্ছে পরিবৃত্ত। তাহলে সেই পরিবৃত্তের যদি তুমি ব্যাসার্ধ বের করো, তাহলে ভালো করে লক্ষ্য করো তো, এই ডায়াগোনালটাই হয়ে যাচ্ছে না। পরিবৃত্তের যদি আমরা ব্যাসার্ধ বের করি, তাহলে ডায়াগোনালটাই হয়ে যাচ্ছে না, এই যে ডায়াগোনাল। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত হয়ে গেল, যে এর যেটা কর্ণ, সেই কর্ণটাই। তাহলে এটা যদি আমি ক্যাপিটাল আর দিয়ে বলি, তাহলে আর মানে কত হয়ে গেল, ও ব্যাসার্ধ বের করতে হবে, সরি। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ, তাহলে 2 দিয়ে আমরা কি করব, একবারে 2 দিয়ে ভাগ দিই। পরিবৃত্তের ব্যাসার্ধ বের করছি, তার মানে কি হচ্ছে কর্ণ বাই 2। তাহলে কর্ণ মানে হচ্ছে a√2/2। তার মানে এটার সাথে এটা কাটবে, হ্যাঁ, তুমি কাটতেও পারো নাও কাটতে পারো, তার মানে অ্যাকচুয়ালি কি হয়েছে √2, এটা কেটে গেল, কারণ 2 মানে দুটো √2 গুণ, তাহলে a/√2।
তাহলে পরিবৃত্তের যেটা ব্যাসার্ধ পেলাম সেটা হচ্ছে a/√। তার মানে এটা যেটা মান সেটা হচ্ছে a/√। এবার তুমি চলে এসো অঙ্কে। অন্তবৃত্ত যেটা আছে এটা হচ্ছে অন্তবৃত্তটা। এই অন্তবৃত্তের এবার ব্যাসার্ধ বের করবো। তাহলে খুব ভালো করে যদি লক্ষ্য করা যায় তাহলে তোমরা দেখবে বর্গক্ষেত্রে বর্গমূল হাফ হবে না। এটা দেখবে, এটার অর্ধেক হচ্ছে। তাহলে আমরা বলবো এটা হচ্ছে 10 পয়েন্ট ইন রেডিয়াস। এটাকে যদি আমি স্মল আর দিয়ে বলি তাহলে সেটা কি হয়ে যাবে, বাহু বাই 2। তাহলে বাহু মানে হচ্ছে a/2 হচ্ছে। কিন্তু কোশ্চেন এখানে তোমায় থাকে না। কোশ্চেন যেটা তোমাকে করবে যে বর্গক্ষেত্রের, এবার এই দুটো জানা থাকলে তুমি এবার করতে পারো যে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধ। মানে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, তোমাদের কোশ্চেন যদি আসে তাহলে এখান থেকে আসে। স্মল আর অনুপাত ক্যাপিটাল আর, তাহলে স্মল আর হচ্ছে a/2, ক্যাপিটাল আর হচ্ছে a/√2। তাহলে a কেটে গেল, 2 এর সাথে তুমি যদি কাটো তাহলে এটা কি হয়ে যাবে, সরি এটার সাথে এটা যদি কাটো তাহলে কি হয়ে যাবে, √2 হয়ে যাবে। তার মানে 1/√2 1। আমরা √2 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে, 1:1। তাহলে আমরা মুখস্থ করে দিতে পারি। যদি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত পরিবৃত্তে যদি ব্যাসার্ধ চাই তাহলে কি হবে, 1:√2 1:√2। কিন্তু যদি পরিবৃত্ত যদি আবার এটাও চাইতে পারে যে r/r, তাহলে কত হয়ে যাবে, √2 কত, √1 √2। এগুলোর জন্য জানে। আচ্ছা, এগুলো একবারে সূত্র মুখস্থ রাখবে। এই a/√2 যেটা পেয়েছি, a/2 যেটা পেলাম, এগুলো একবারে মুখস্থ থাকে। আচ্ছা, কোশ্চেন এখানেও থেমে থাকে না, কোশ্চেন আরেকটা হয়। তোমাকে বলবে যে পরিবৃত্তের ক্ষেত্রফল এবং অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, কিন্তু এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে। পরিবৃত্তের ক্ষেত্রফল এবং অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, তাহলে পাই আর মানে আমি যদি রেশিওতেই ভাবি তাহলে ক্যাপিটাল আর হচ্ছে √2 তার স্কয়ার। মানে পাই হলো ক্যাপিটাল, এটা হচ্ছে 1 তার স্কয়ার। তার মানে পাই পাই কেটে গেল। √2 তার স্কয়ার মানে কি, √2 তার স্কয়ার মানে হচ্ছে 2। √2 তার স্কয়ার মানে দুটো √2 গুণ মানে 2। তার মানে কত হয়ে গেল, 2:1। এটাও বলতে পারে, অথবা তোমাকে বলতে পারে যে অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের অনুপাত, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে, 1/। তাহলে এতগুলো কোশ্চেন, মানে এতগুলো কনসেপ্ট তোমাকে জেনে রাখতে হবে। এগুলো একটু মনে রেখে দেবে তাহলেই হবে। বেশ, এবার আমরা যতগুলো জিনিস পড়লাম, ছোট করে পড়লাম, আরো অনেক কোশ্চেন হয় আমরা ভিতরে। এবার দেখো পরের কোশ্চেনটা কি বলেছে। বলেছে একটি আয়তক্ষেত্রের পণ্যের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 62.5 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত হবে। একটি আয়তক্ষেত্রে পণ্যের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 62.5 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ কত হবে, পারবে। পণ্যের দৈর্ঘ্য মানে কি বলতো, l² প্লাস b², এটা তোমাকে বলে দিয়েছে। এটা হচ্ছে কি পণ্যের দৈর্ঘ্য কত, 10। আমরা করলাম না, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। পণ্য মানে কি √, আবার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তার মানে কি পেয়ে গেলাম, l² প্লাস b² সমান হচ্ছে কি তোমার কত, 100। কারণ ওটা ওই পাশে গেলে, √টা যদি ওই পাশে যায় তাহলে কি হয়ে যাবে, স্কয়ার হয়ে যাবে। আর স্কয়ার হয়ে যাবে মানে কত, 100। ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে, ক্ষেত্রফল কি l ইন্টু b, সেটা কত, 62.5। ক্ষেত্রফল হচ্ছে 62.5। তাহলে আয়তক্ষেত্রের যদি দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কি হবে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তার মানে এটা তোমাকে সিম্পলিফাই করতে হবে, আর তোমাদের কোনো কিছু অপশন নেই। এটা আমরা এরকম লিখতে পারবো না যে l প্লাস b তার স্কয়ার সমান হচ্ছে 300 টাকা।
এটা করা যাবে তো। আমরা যদি করি এল প্লাস বি তার স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে? এল স্কোয়ার প্লাস 2lb প্লাস বি স্কোয়ার। এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত হয়ে গেল? কিছু ভুল করছি? 1 মিনিট দাঁড়াও। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি এত, এবং ক্ষেত্রফল হচ্ছে কি কত? 62.5। ঠিকই আছে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি বলেছে। তাহলে এল প্লাস বি তার স্কোয়ার সমান এটা। কর্ণের দৈর্ঘ্য এত, ক্ষেত্রফল এত। ঠিক আছে, করো। আমাকে এখানে 100 প্লাস 2 ইন্টু কত হচ্ছে? 62.5। 100 প্লাস কত হয়ে গেল? এটা 125। 225। 225 যদি হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? এল প্লাস বি মানে কত হয়ে গেল? রুট ওভার, এটা আমরা জানি কত, 15 ল্যান্সের কত? 15। বোঝা গেল? রিটার্ন ট্রায়াল মেথড দিয়ে করা যাচ্ছে না, কারণ এখানে পয়েন্টে আছে তো, ইমাজিন করা যাবে না দুটো মেয়ে, তাহলে এখানে হচ্ছে না। আচ্ছা, এবার পরের কোশ্চেনটা দেখো তো কি বলেছে। এটা মুখোমুখি অ্যান্সার বলতে পারবে। এই কোশ্চেন এক একটা এবং দুইয়েরটা অনেকবার পরীক্ষাতে এসেছে। দেখছো ছেলেটা কি লিখে গেছে? আচ্ছা, কি বলেছে দেখো। একের কোশ্চেনের অ্যান্সারটা বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি করা তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই অঙ্কটা করনি? পার্সেন্টেজে করনি অঙ্কটা? হ্যাঁ, করে নিয়েছিলাম। কি হয় অ্যান্সার হবে বলো? কেমন হবে এটা? প্লাস এইভাবে, এভাবে না? এ প্লাস বি ইন্টু, হ্যাঁ, এই তো এটাই। হ্যাঁ, তার মানে তোমরা ভুলে গেছো। এ প্লাস বি এবি বাই 100, এই সূত্র দিয়ে করা যাবে এটা। তাহলে কত হয়ে যাবে? 21%। কিন্তু আমরা একটা পার্সেন্টেজ বেসিসে যদি করি, 10% বৃদ্ধি দুইভাবে করা যায়, দুই রকম ভিন্ন। 10% মানে কত হচ্ছে? 1/10। তার মানে আগে কোন একটা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি যদি 10 হয় তাহলে এরিয়া কত হবে? 100। এখন বাহুর দৈর্ঘ্য 1 একক বেড়ে গেছে, তাহলে 11 হয়ে গেছে। তার মানে এরিয়া কত হবে? এখন 121। কারণ এই স্কয়ার কত বাড়লো? 100 তে 21, তাহলে কত হয়ে গেল? 21%। এটা টাইপ 2। এবার অন্যভাবে যদি করি, টাইপ 3, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি কত ধরে নিলাম? 100। হ্যাঁ, ঘুরে ঘুরে একই পাবো। বাহুর দৈর্ঘ্য 100 ধরলাম, তাহলে এরিয়া কত হয়ে গেল? এরিয়া হয়ে গেল তোমার 100 তার স্কয়ার, মানে 10,000। এরিয়া এবার তোমার বাহু কত বাড়লো? বাহুর দৈর্ঘ্য 10% বাড়লো, 10% বাড়া মানে 100 ছিল 110 হয়ে গেল। তার মানে কত হয়ে গেল? 110। তাহলে এরিয়া এবার কত হবে? 110। 110 তার স্কয়ার, মানে 121 শূন্য। তাহলে কত বাড়লো? কত বাড়লো? 2100। কততে? 10,000-এ। তাহলে 100-তে কত? তাহলে 100-তে কত বাড়লো? সেটা হচ্ছে কি 21%। বেশ হয়ে গেল, 21% এরিয়া বাড়লো। আচ্ছা, পরেরটা তাহলে করতে পারবে। 10% বৃদ্ধি এবং 10% হার, হয় এবি রুল দিয়ে করো নাহলে নর্মাল করো, যে এরকম ভাবে পারবে করবে। চলো তিনেরটা করে দেখো দেখি। তিনেরটা ভালো কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3।
একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি তোমার, কর্ণের দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। বলছে কর্ণদ্বয়ের ছেদ বিন্দু থেকে, তার মানে দুটো কর্ণ ছেদ করতে হবে। বেশ, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, তাহলে কর্ণদ্বয়ের ছেদ বিন্দু থেকে আয়তক্ষেত্রের প্রস্থের উপরে, তাহলে এই হচ্ছে প্রস্থ। লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত? আয়তক্ষেত্রে তাহলে প্রস্থের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। বলো কি হতে পারে? আচ্ছা, আমরা কি বললাম যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যদি তোমার 3 সেমি হয়, সরি 5 সেমি হয়, তাহলে আমরা বলেছি যে আয়তক্ষেত্রের কর্ণ পরস্পরকে কি করে সমাদ্বিখণ্ডিত করবে না। এটা কত হয়ে যাবে? 5/2। এটা কত হয়ে যাবে? 5/2। এখান থেকে তুমি এটা কি করেছো? লম্ব টেনেছো। লম্ব টানা মানে কি? লম্ব টানা মানে হচ্ছে এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে তোমাকে বের করতে হবে এটা এবং এই বাহুটার সাথে এই বাহুটা কি হয়? সমান হয়। এই বাহুটার সাথে এই বাহুটা তোমার কি হবে? কর্ণগুলোর দৈর্ঘ্য সমান, তার মানে কর্ণগুলো একে অপরকে তোমার সমান 2 ভাগে ভাগ করছে। কর্ণগুলোর দৈর্ঘ্যও সমান হয়। এটা যদি 10 সেমি হয়, এই কর্ণটার দৈর্ঘ্য পুরোটা যদি 5 সেমি হয়, তাহলে এটাও কি হবে? 5 সেমি হবে। তাহলে এবং এটার দৈর্ঘ্য 5/2 হলে এটাও কি হবে? 5/2 হবে। তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। আমি 2 ভাবে বলে দিচ্ছি। তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং এটা হচ্ছে গিয়ে তার লম্ব। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ এবং এটা হচ্ছে গিয়ে তোমার লম্ব। 2 সেমি তোমার কি করা আছে? লম্ব টেনে হয়েছে, টানা হয়েছে। তাহলে প্রস্থর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা এটা আমি ধরে নিয়েছি এখান থেকে এইটুকু হচ্ছে কত? এক্স। তাহলে আমরা বলতে পারবো যে এক্স স্কোয়ার মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব মানে 2 তার স্কোয়ার সমান হচ্ছে 5/2 তার অতিভুজ তার স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান কত হয়ে গেল? 25/4 মাইনাস 4। 25 মাইনাস 16/4 মানে এক্স স্কোয়ার সমান কত পেয়ে গেলাম? 9/4। এক্স মানে কত হয়ে গেল? √9/4 মানে হচ্ছে গিয়ে তোমার 3/2। এক্স সমান যদি 3/2 হয়ে যায়, তাহলে 2x সমান কত হয়ে যাবে? 3। 2x সমান কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। আচ্ছা, এটা তো হলো গিয়ে তোমার ডিটেলস মেথড। এবার যদি আমি শর্টকাটে যাই, এটাও বলে নিই। একটা আয়তক্ষেত্রে যদি তোমাকে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়ে থাকে, তাহলে এরকম ভাবে গেছে, এরকম ভাবে আছে। একটা আয়তক্ষেত্রে যদি তোমাকে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়ে থাকে, এটা হচ্ছে 5, তাহলে আমরা ট্রিপলেট দিয়ে বলতে পারবো যে কর্ণ এটা যদি 5 সেমি হয়, তাহলে সিওর শর্ট এটা কি হবে? একটা বাহুর দৈর্ঘ্য, কারণ এটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় যে ট্রিপলেট অতিভুজ, অতিভুজ যদি জানা থাকে তাহলে ট্রিপলেট করে। ট্রিপলেট মানে হচ্ছে 3, 4, 5, এটা একটা ট্রিপলেট। ট্রিপলেট বের করতে তোমাদের শিখিয়ে দেবো। 6, 8, 10 এটা হচ্ছে একটা ট্রিপলেট। মানে কি? এটা যেটা সব থেকে বড় বাহু সেটা হচ্ছে অতিভুজ সমকোণী ত্রিভুজের, তারপরে যে একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে লম্ব। ধরুন 6 হচ্ছে ভূমি, 8 হচ্ছে কি তোমার কত? লম্ব। ঠিক আছে? এবার সাধারণত আমরা একটু ভূমি কোনটাকে নিব? যেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে ভূমি সবসময় বড় হয়, তাহলে এখানে 8 হচ্ছে বড়, তার মানে 8 হচ্ছে ভূমি। আর এটা কি হয়ে যাবে তোমার? এটা প্রস্থ হয়ে যাবে। একটা দৈর্ঘ্য হবে, একটা প্রস্থ হবে। দৈর্ঘ্যের মান সাধারণত বেশি হয়, যেহেতু আয়তক্ষেত্র বলেছে। তাহলে এটা যদি 5 হয়, তাহলে আমাদের ট্রিপলেট কি? 3, 4, 5। এটা 5 হলে এটা কত হয়ে যাবে? এটা 3 হবে এবং এটা 4। উল্টো হবে না কিন্তু, এটা 4 হবে না। কারণ আমরা দৈর্ঘ্য সবসময় বড় নেব। 4, এটা 3। বেশ, তাহলে হয়ে গেল। অ্যান্সার কি বলো? 3। এটাই অ্যান্সার। বুঝতে পারলে কি বলতে চাইলাম? বোঝা গেল? হ্যাঁ। ঠিক আছে, পরের দুটো তোমরা করে এসো। এরপরের দিন আমরা 2D যে সমস্ত অঙ্কগুলো আছে এই বই আর একটা ক্লাসে শেষ করে দেবো। মোটামুটি করে শেষ হয়ে যাবে, কিন্তু আমি বললাম যে 2D পড়তে কিন্তু পুরো 1 মাস লাগবে, অনেক আছে। কিন্তু শুধুমাত্র পরীক্ষাকে আমরা ই করি তাহলে এইটুকু অঙ্ক করলেই হয়ে যাবে তোমাদের।
ঠিক আছে, আজকে এইটুকুই থাক। নেক্সট ক্লাস হচ্ছে কি ঠিক আছে। তোমাদের মানডে পড়াবো।